সে রেলে তো বড় চাকরি করে, বলরাম বলে। তার এক বন্ধু, সে বিদেশে ছিল অনেকদিন, সে এখন ইন্ডিয়াতে ফিরে এসেছে, ভারতবর্ষে ফিরে এসে আমাকে হলদিয়াতে তখন কাউন্সিলর হওয়ার জন্য অনেকবার বলেছে, কাউন্সিলরের চেয়ারম্যান করে দিত ভোটে দাঁড়ানো। এবং কমিউনিস্ট পার্টি এখন ভোটে দাঁড়ায়। এই গানগুলো সম্বন্ধে কিছু কবি একজন বাংলাদেশের কবি গানের ইতিহাসটা দেখবেন, গোলাম ময়রার হ্যাঁ একদম আরো অনেক বাংলা কাছে কবি গানের শুনতে গোলাম ময়রার সময় থেকে, তার আগে অ্যান্টনি ফিরিং গোলাম ময়রা এটা নিয়ে চর্চিত হয়েছে বলে। আর এরা কিন্তু পশ্চিমবাংলা মূলত তাত্ত্বিক গ্রামের লোক, গোলাম ময়রা। হ্যাঁ, বর্ধমান এবং বর্ডারে, বর্ডারের যে গ্রামগুলোর লোক, গুপ্তিপাড়া ওই অঞ্চলে গোলামারে মিষ্টির দোকান এখনো আছে ওখানে, গোলামারে কাঁচা বললাম। তা এটা বাংলা গানের লোকায়ত সঙ্গীতেরই একটা ধারা, কোনো আলাদা কিছু না। লোকায়ত সঙ্গীতের আমাদের কবি গান আছে, তরজা গান আছে, হ্যাঁ, পালা গান আছে, মঙ্গল কাব্যের গান আছে। এগুলো লোকগানের তো অজস্র বৈচিত্র্য। এবং এটা যদি তুমি জানতে চাও, তোমাকে বলতে পারি যে লোকগানের সামঞ্জস্য অনুযায়ী পশ্চিমবাংলাকে আমি ছড়াচ্ছি না আলোচনাটাকে, পশ্চিমবাংলাটাকে যদি আমরা তিনটে অঞ্চলে ভাগ করি, একটা হচ্ছে রাঢ় বঙ্গ, সেই কোন কোন জেলা পড়ছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান পশ্চিম, বর্ধমান পূর্ব, বীরভূম, আর মুর্শিদাবাদ জেলার একটি অংশ কান্দি মহকুমা। এটা হচ্ছে রাঢ় বাংলা। রাঢ় বাংলার একটা কালচারাল সিমেট্রি আছে। তার কারণ কি, আদিম যে জনগোষ্ঠী এখানকার ছিল প্রো অস্ট্রোলাইট, মূলত প্রো অস্ট্রোলাইট জনগোষ্ঠীর লোক বাস করতে। তাদের গায়ের রংটা একটু কালচে, মানে মাহাতো, বাউরি, বাগদি, বেরিয়ারা, হ্যাঁ, এই পদবী তাদের পদবী। হ্যাঁ, এরা হচ্ছে প্রো অস্ট্রোলাইট। অস্ট্রোলাইটরা হচ্ছে রাক্ষস বংশ, আরো দক্ষিণে। হ্যাঁ, অস্ট্রোলাইটরা শ্রীলঙ্কা থেকে শুরু করে একবারে অস্ট্রোলাইট, এটা হচ্ছে প্রো অস্ট্রোলাইট। আর একটা অংশ হচ্ছে উত্তরবঙ্গ, গঙ্গাটা পেরোলি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, এই 8টা জেলা। এই অঞ্চলটি বলছে উত্তরবঙ্গ। এখানকার যারা প্রাচীন জনগোষ্ঠী তারা ছিল মঙ্গোলাইট। ওই যে হ্যাঁ, এরা হচ্ছে মঙ্গোলাইট। এদের পূর্বপুরুষরা চীন, মালয়েশিয়া, আমাদের মায়ানমার, থাইল্যান্ড, এই সমস্ত অঞ্চল থেকে এসেছিল। দেখলেও বোঝা যায় মঙ্গোলাইট, পীতবর্ণের মানুষ। এই দুটি অঞ্চল, অর্থাৎ মঙ্গোলাইট এবং প্রো-অস্ট্রোলাইটরা, তাতে যে এথনিসিটি অফ দ্য কালচার, সংস্কৃতির যে প্রাচীনত্ব, সেটাকে রক্ষা করতে পেরেছে। কেননা ওখানে আর্যদের তারা ঢুকতে দেয়নি। আর্যরা মধ্যবঙ্গে এসে কিন্তু সব থেকে বেশি ঘাঁটিটা গাড়ল। মধ্যবঙ্গ মানে কি, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ। তাহলে এই মধ্যবঙ্গে এসে কিন্তু এখানে যারা বাস করতাম আমরা হচ্ছে অস্ট্রিক। তিনটে আদিম জনগোষ্ঠী, প্রো অস্ট্রোলাইট, অস্ট্রিক এবং মঙ্গোলাইট। এর মধ্যে মঙ্গোলাইটদের কাছে আর্যরা যেতে পারেনি, কারণ তার জলপথের ব্যবহার জানতো না, ওরা চেপে। আর প্রো অস্ট্রোলাইটরা ঢুকতে দেয়নি, তার জন্য ওদের চেহারাতে, ওদের মুখের ভাষাতে, ওদের সঙ্গীতে,
হ্যাঁ, ওদের লোকাচারে, ওদের লোকবিশ্বাসে এখনো ওদের যে প্রাচীন সংস্কৃতি তার প্রভাব সেগুলো থেকে এখনো গেছে বেঁচে আছে, আমি হ্যাঁ। মুখের ভাষাতে। হ্যাঁ তুমি ওদিকে গেলে রাজবংশী, বড়ো, হ্যাঁ। মেচ, রাভা, টোটো, এই যে উত্তরবঙ্গ জুড়ে যে জনগোষ্ঠী, হ্যাঁ তারা ওখানে আর্যরা যেতে না পারা ফলে তাদের চেহারার মধ্যে কিন্তু ওদের বৈশিষ্ট্য রয়ে গেছে। হ্যাঁ শুধু আমাদের এই মধ্যবঙ্গে আমাদের এসে আমরা তো সব হারিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে আর্যরা আমরা যখন সংকট হয়ে গেছি। তুমি লেখাপড়া করেছো, তুমি জানো যে আর্যরা শুধু মেয়েদের নিয়ে আসেনি, পুরুষ এসেছিল। হ্যাঁ হুম? একদম। এবারে এসে একটা মন্ত্র উচ্চারণ তারা করে, স্ত্রীরত্নম দুষ্কুলাদপি। হ্যাঁ, এবং আর্যদের একটা নিয়ম তো হয়েছিল যে যদি তুমি একটি আর্য নারী পত্নী হিসেবে গ্রহণ করো তাহলে একটি অনার্য নারীকে গ্রহণ করতে বাধ্য। আর্য নারী পাবে কোথায়? নারী তো আনেনি তারা। যদি মানে তুমি আমাদের প্রাচীন শাস্ত্রগুলো একান্ত নয়, দেখো না, সেটা আমি আমাদের বলেছিলাম। প্রাচীন কাব্যগ্রন্থগুলিতে দেখো আর্যপুত্র বলে সম্বোধন করছে স্ত্রীকে, স্বামীকে। হ্যাঁ, কারণ তারা আচ্ছা, আর্য স্বামী কিন্তু স্ত্রীকে আর্য কন্যা, অনার্যা কন্যা বলছে না। না, হ্যাঁ, একদম আর্য কন্যা বলছে না, না। কিন্তু আর্যপুত্র বলছে। অর্থাৎ এখানে এসে তারা অনার্য রমণীদের স্ত্রী হিসাবে গ্রহণ করতে। ফলে যে বর্ণ সংকরের কথা বললে, হ্যাঁ। এই বর্ণ, আচ্ছা তুমি কখনো বেটে পাঞ্জাবি দেখেছো? না, কোনোদিন। কালো রঙের পাঞ্জাবি দেখেছো? তাহলে পাঞ্জাবি দেখিনি। দেখোনি তো? তাহলে তো ওরা কিন্তু ওদের শরীর ফর্সা রঙের সাঁওতাল না, দেখিনি? হ্যাঁ? একদমই না। আসেনি তা নয়, কিন্তু ওই যে দেখিনি আর কি। দেখিনি বলতে আছে কি, বা ওই যে ওই ব্রিটিশদের ঔরসজাত কিছু হ্যাঁ, রঙের যারা ওই সন্তান যাদের বলতো। যেটা হয়ে গেছে, তাদেরকে, হ্যাঁ। সামান্য, সেটা সামান্য। হ্যাঁ। কিন্তু নর্মালি রাঢ়বঙ্গে খুব ফর্সা লোক দেখা যায় না, তাই। দেখা যায়। ওই জন্য তাদের ওই ওরা মূলটা বলে আলাদা করে রাখতো। এই আমরা এই জায়গাটাতে আমাদের এই অস্থির গোষ্ঠীর মানুষেরা আমরা আমাদের সর্বস্ব খেয়েছে আর্যরা। আমাদের মুখের ভাষা খেয়েছে, আমাদের গান খেয়েছে, সংস্কৃতি খেয়েছে, খাদ্যাভ্যাস খেয়েছে, সব কিছু আমাদের আর্যরা শেষ করে দিয়েছে। ফলে আমাদের কোনো আত্মপরিচয় নেই এই মধ্যবর্তী মহামের। তো আর্য বলে নয় স্যার, যখন মুসলিমরা এলো তারাও আমাদের খেয়েছে। অনেক পরে, তখন মুসলিম 500 বছরের ইতিহাস, হ্যাঁ। মুসলিম রয়েছে 500 বছরের ইতিহাস, তার আগে ইতিহাস পাল্টেছে অনেক আগে, হ্যাঁ, অবশ্যই অনেক আগে, 2000 বছর আগে পাল্টেছে। কিন্তু তারপরেও আমরা ধরে রাখতে পারিনি। ওই যে বর্ণ সংকটটা শুরু হয়েছে, কিন্তু হ্যাঁ। মুসলিমরা এসে দেশে কিছু হিন্দু রমণীকে বিয়ে করেছে মাত্র, হ্যাঁ। কিন্তু মুসলিমরা আমাদের সংস্কৃতি গ্রাস করেন খুব একটা, বরং উল্টে সেগুলো তার চাপিয়েছে আমাদের ওপরে। উল্টো হয়েছে। সব মুসলিমরা, তৈমুরলং, চেঙ্গিস খান, না, তারা এরা তো সবাই এসে তারা লুঠেরা। তারা তো লুটেরা, তারা তো কিন্তু কিছু নেয়। মোগলরা যখন, তাহলে রবীন্দ্রনাথ লিখতেন না, সব সুন্দর পাঠান মোগল এক দেহে হলো লীন। হ্যাঁ, তারা কিন্তু একদম। ভারতীয় হয়ে নইলে 500 বছর সাম্রাজ্য চালাতে চালাতে পারতো না, পারতো না, অবশ্যই। হ্যাঁ, সম্ভব ছিল না। এবং আমরা তারা ভারতীয় হয়ে গিয়েছিল, তাদের কালচারটা, তাদের এটা আমরা গ্রহণ আমরা গ্রহণ করেছি, করেছি। আমরা তারা নিয়েছে আমাদেরটা। হ্যাঁ, সেটা হ্যাঁ। একদম মিলে। আমাদের স্থাপত্যও দেখা যায় যে আমরা স্থাপত্য কিভাবে শুধু নয়, আমার মেদিনীপুরে বাড়ি, আমাদের গানে বলুন, স্থাপত্যে আমাদের বলুন, মেদিনীপুরে নাটকে যারা বলুন, পটশিল্পী, একদম পটশিল্পীর যে গানগুলো সেগুলো কিন্তু গান এবং অসাধারণ। তারা আছে। জাতিতে মুসলমান, একদম, হ্যাঁ, আমি এটাই বলতে ধর্মবিশ্বাসে মুসলমান, যাচ্ছিলাম। তারা হিন্দু কিন্তু মাইথোলজির ছবি আছে, যে গান গাইছে এবং ছবি এবং আঁকছে। ওদের মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং শাখা সিঁদুর পড়ে। হ্যাঁ, হুম? একদম। আর এই- যখন ওই একদম হিন্দু মাইথোলজি নিয়ে ছবি আঁকতে আঁকতে গানগুলো গাইছে, তখন কিন্তু একবারও মনে হচ্ছে না তারা মুসলমান। তারা একদম মানে তারা মুগ্ধ ওই হয়ে বিশ্বাস গেছে। ওই বিশ্বাস বিশ্বাস থেকে, থেকেই বিশ্বাস না হলে গাইছে। লিখতে পারতো না, আঁকতে একদমই পারতো না, তাই। আঁকতে পারতো না। একদমই তাই। এরা তো ধর্মান্তরিত মুসলিম, ধর্মান্তরিত মুসলিম। একদমই এরা কিন্তু তাই, সেই কেউ জন্য তুর্কিস্তান থেকে আসেনি, হ্যাঁ, তারা বা তো আমাদের আফগানিস্তান থেকে দেশেই আসেনি। ছিল। তারা আমাদের তাদের দেশের ভিতরে- নিম্ন বর্ণের মানুষ। একদম তাদের তারা ভিতরে হিন্দু সেই যে- ধর্মের এই ছুতমার্গতার ফলে তারা কনভার্টেড মুসলমান। হ্যাঁ। হ্যাঁ,
তারপরে তারা তাদের পুরনো সংস্কৃতিকে সেটা তো তাদের ভেতরে রয়ে গেছে, সেটাকে তারা ছাড়তে পারেনি, তাদের উপরে নতুন সংস্কৃতিটা এসেছে, মিলেমিশে একটা মিক্সচার তৈরি হয়েছে। কারণ তাদের পটচিত্রতেও একটা মুসলিম একটা সামান্য ছাপ থাকে, একটা ওদের আঁকার যে খেয়াল করেছি আমাদের যে একদম পুরনো আমরা যে দেয়ালে আঁকা দেখতাম, মানে বহু পুরনো বলছি, চোখগুলোর যে মানে ছোট ছোট এরকম এরকম চোখ, যেটা মুসলিম আমলে হলো চোখগুলো একটু টানা টানা লম্বা লম্বা হয়ে গেল। তবে কপালটা, কপাল আমাদের কপাল মতো বড় কপাল, কিন্তু মুসলিম আমলে এলো হচ্ছে ছোট কপাল। আমাদের এইখানে যে চোয়ালের ব্যাপারটা সেটা আমাদের ছড়ালো, যেটা আমাদের এরকম লম্বাটে জন্য, এইগুলো আমাদের পটচিত্রে আস্তে আস্তে এবং ওই পটচিত্র কিন্তু কলকাতাতে কালীঘাটের পট বলে যেটা হলো সেটা কিন্তু ওখান থেকে ওই প্রভাবটা এসে পড়লো, হ্যাঁ পড়লো এখানকার ভিতরে। এখন বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার জাতীয় চরিত্র এটা বুঝতে হলে কিন্তু পশ্চিমবাংলার বাঙালিকে দেখে তার করতে বোঝা যাবে না। সব থেকে ভ্রষ্ট বাঙালি পশ্চিমবাংলা। আমি সারা ভারতবর্ষ, পৃথিবীর অনেকগুলি দেশে আমি ঘুরেছি, সে দেশের 3 পুরুষ 4 পুরুষ ধরে তারা বিদেশে আছে, বাড়িতে ফিরে কিন্তু বাংলাতে কথা বলে। হ্যাঁ, তাদের 4 পুরুষ ধরে ইংরেজি মিডিয়ামে তাদের ছেলেপুলের লেখাপড়া করে, বাড়িতে পৌঁছে কিন্তু তারা শুধু বাংলা নয়, সিলেটের লোকেরা যেখানে আছে সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে, যেখানে ফরিদপুরের লোকেরা আছে ফরিদপুরি ভাষায় কথা বলে। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে, তুমি আমাদের এই মধ্যবঙ্গের বাঙালিদের দেখবে সে মুখের ভাষাটা হারিয়ে গেছে। একদম তাই। আজকাল তো স্যার বাংলা বলার থেকে ইংরেজি বলতে তারা বেশি গর্ববোধ করে, সাধা অনুভব করে। এটা খুব লজ্জার যে বাড়িতে বাবা মা বাঙালি, ছেলে মেয়েও বাঙালি, অথচ কথাবার্তা বলছে ইংরেজিতে, হিন্দি সিনেমার প্রভাবে হিন্দি বলছে। ব্রিটিশরা কিছু ডিম পেড়িয়ে গিয়েছিল, সেই ডিমগুলো সবগুলো ফোটেনি তখন, হ্যাঁ সেগুলো এখন মাঝে মাঝে 2-10টা 20টা ফুটে বেরোয়, হ্যাঁ সেগুলো ফুটে বেরোচ্ছে এখন। তবে আমার ধারণা যেটা, পশ্চিমবাংলার বাঙালি হচ্ছে 10 কোটি, আমাদের সবাই ভ্রষ্ট নয়, কিন্তু আমাদের 6 কোটি ভ্রষ্ট আছে। আর পশ্চিমবাংলা বাদ দিয়ে আরো টোটাল সারা পৃথিবীতে বাঙালি আছে প্রায় 35 কোটি। আমি বলি যে হিসেবটা, পশ্চিমবাংলা 10 কোটি, বাংলাদেশ 17 কোটি, 27 কোটি। পশ্চিমবাংলার বিভিন্ন রাজ্য, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ব্যবহার করে আরো 7 কোটি বাঙালি। তার কথা হলো 27 ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে, এবং বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলা এই মিলে প্রায় 35 কোটি বাঙালি বাস করে। এর মধ্যে ভ্রষ্ট বাঙালির সংখ্যা 5 থেকে 6 কোটি। একটা জিনিস দেখেছি স্যার, যারা প্রবাসী বাঙালি তারা অনেক বেশি বাংলা প্রেমী, তারা একদমই অনেক বেশি বাংলা। আমি তো বলছি তারা এখনো ঢাকার লোকের ঢাকার ভাষায় কথা বলে, আমি মেদিনীপুরের ভাষায় কথা বলি না তো, একদমই না। উপরন্তু যারা বহু বছর বিদেশে থাকার পরে বিদেশি মেয়েদেরকে বিবাহ করেছে, তারাও সেই মেয়েরাও কিন্তু বাংলা বলে দেখেছি, বাংলা শিখেছে তারা একদমই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি যারা, তারা যদি বিদেশে গিয়ে বিবাহ করেন, তারা ওই ভাষায় কথা বলেন, সেই পুরুষ কিংবা সেই মহিলা কিন্তু বাংলা শেখেন না। এটা একটু আশ্চর্য লাগে স্যার। ব্যাপার হচ্ছে, ভাষাটা বলা মাতৃভাষা, পিতৃভাষা কোনো ভাষা হয় না, মাতৃভাষা। আমি তোমার সাথে এতক্ষণ যে ভাষা কথা বললাম সেটা না আমার মাতৃভাষা না, সেটা আমার মাতৃভাষা নয়। আমি সুবর্ণরেখা উপত্যকার মানুষ, মেদিনীপুরের সুবর্ণরেখা অধ্যুষিত যে জমি, যে ঝাড়খণ্ড থেকে ঢুকে মেদিনীপুরে গিয়ে উড়িষ্যা থেকে মিশেছে বালেশ্বরে, এই দুদিকে যে জনপদ, তার ভাষা আমার মায়ের ভাষা, সেটা আমার মাতৃভাষা। আমার মাতৃভাষাটাই এটা কোনো অঞ্চলের ভাষা নয়, এটা নদিয়ার শান্তিপুর অঞ্চলের একটি অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে ল্যাবরেটরিতে তৈরি একটি ভাষা, কেন্দ্রীয়ভাবে সাহিত্য চর্চা করার জন্য, এবং সেটা ভাষাবিদদের দিয়ে বানানো।
হ্যাঁ, আমার মা যে ভাষা তো আমাকে সাথে কথা বলতো, আবার বলছি পিতৃভাষা বলে কোনো ভাষা হয় না, সন্তান তো মায়ের কাছেই বলা হয়, মায়ের কাছেই বলা হয়, মার সাথে কথা বলে। সারা পৃথিবীতে বাবা, এই উচ্চারণটা, সম্পর্কটা, বাবা কোথাও ড্যাড, কোথাও ফাদার, কিন্তু সারা পৃথিবীতে জুড়ে যখন শিশু জন্মগ্রহণ করে, প্রথম যে শব্দটা সে উচ্চারণ করে তার মুখে, সে আফ্রিকাতে হোক, আমেরিকাতে হোক, ইংল্যান্ডে হোক, ফ্রান্সে হোক, ভারতবর্ষে হোক, মা, আমার মা। প্রথম যে শব্দ বলে সে কেঁদে উঠে, মা, মা। সে যে জাত হোক না কেন, যেমন তার গায়ের রঙ হোক না কেন, তাহলে মাতৃভাষা হয়, পিতৃভাষা হয় না। সন্তান মায়ের করে বড় হয়। তাহলে মাতৃভাষার রক্ষার ক্ষেত্রে আমরা খুব যত্নবান নই। আমরা একটা সংগঠন তৈরি করেছি ওই সুবর্ণরৈখিক উপত্যকাতে। সংগঠনের নাম হচ্ছে মনকার ভাষা, মনকার গর্ব। আমাদের গর্ব। তার এখন সদস্য সংখ্যা প্রায় ৬৮,০০০। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আচ্ছা দুটো ময়মনসিংহের লোক কলকাতাতে দেখা হলে কি ভাষায় কথা বলে? ময়মনসিংহের ভাষাতেই কথা বলে। চট্টগ্রামের লোক কলকাতায় দেখা হলে কি ভাষায় কথা বলে? আমরা কেন দুটো মেদিনীপুর লোক এখানে দেখা হলে কলকাতার ভাষায় কথা বলি? একদম বলা উচিত না। আমরা স্থির করেছি, আমরা মেদিনীপুরের ওই অঞ্চলের লোকের সঙ্গে যখন কোথাও দেখা হবে, তখন আমরা ওই মনকার ভাষা মনে করবো, মনকার ভাষা মনে করবো, রেখে কেমন আছু, কবে আসছু, এই ভাষাতেই কথা বলবো এবং বলছি আমরা এখন। এবং কি যে উৎসাহ, এবং এই সংগঠনটি তৈরির কি ইতিহাস আছে। সে রেলে তো বড় চাকরি করে, বলরাম বলে, তার এক বন্ধু, সে বিদেশে ছিল অনেকদিন, সে এখন ইন্ডিয়াতে ফিরে এসেছে, ভারতবর্ষে ফিরে এসে সে খুব বড় কর্পোরেট কোম্পানির এখন এমডি, ম্যানেজিং ডিরেক্টর। দুই ক্লাস ফ্রেন্ডেরা, সহপাঠী, একই গ্রামের ছেলে। ও খবর পেয়ে রেলে চাকরি করেছে, দেখা করতে, হাওড়া পোস্টিং ছিল, দেখা করতে গেছে, গিয়ে ওকে ওইখানকার ভাষাতে কথা বলেছে, ফিরি কেমন আছো, কতদিন পরে তোর সাথে দেখা হইলো। হ্যাঁ, সে কর্পোরেট অফিসারটি, সে এই অফিসে এইসব কথা বলবি না, মান সম্মান থাকবে না। ও তখন চিৎকার করে বলেছে, বললো রে সরে বাচ্চা, হ্যাঁ, নিজের মায়ের ভাষার কথা বলতে তো দাঁত চলে যাবে, নিকুচি করছে তোর। ওই প্লেসে সংগঠনটা করার উদ্যোগ নিল, কিন্তু যে সংগঠনের নাম মনকার ভাষা, মনকার গর্ব। হ্যাঁ, এখন ওই ভাষাতে গান দিচ্ছি আমরা, নাটক। আমি তো ইতিমধ্যে 6টা নাটক লিখেছি ওই ভাষাতে। ওই ভাষার একটা গান শোনান না স্যার? আমি গানটা লিখি, এখন লিখিনি, এখন ওই ভাষাতে। হ্যাঁ, আমি নাটক লিখেছি ওই ভাষাতে, প্রবন্ধ লিখবার চেষ্টা করছি এই ভাষাতে। এবারে আনন্দ পুরস্কার পেয়েছে যে বইটি, হ্যাঁ, সুনীল জানার, হচ্ছে ওই ভাষাতে লেখা। আমরা এইভাবেই তার ভাষার রূপটাকে বাঙালিত্বকে রক্ষা করার চেষ্টা করছি। আরেকটি কথা বলবো তোকে, আমি একটা প্রায় 15 বছরের ভাবনা আমার। আলটিমেটলি আমি একটি প্রতিষ্ঠান তৈরি করেছি, পান্থ পাদক নাম দিয়ে। সারা পৃথিবীর এই 34 কোটি 35 কোটি বাঙালির সাংস্কৃতিক আশ্রয়ভূমি বোলপুরে তার হেড অফিস তৈরি হচ্ছে। ইতিমধ্যে 16 বিঘা জায়গা আমরা কিনেছি, ফেলেছি 16 বিঘে, আরো 7 বিঘা জায়গা গতকালই কথা হয়েছে কিনবো। 16 সাথে 23 বিঘে জমির উপরে আমাদের এই প্রতিষ্ঠান গড়ে উঠছে। একটু একটা অনুরোধ স্যার, যখন এটা মানে উদ্বোধন হবে আমাদের নিশ্চয়ই তোমাকে ব্রোশার দিয়ে দেবো আমি এখন একটা। আমাদের একদম স্যার, আমরা অবশ্যই যাব। আমাদের আমরা যেটা করতে চাইছি, আমরা 4টা আর্কাইভ করব, অতি মূল্যবান আর্কাইভ। আমার ব্যক্তিগত সংগ্রহে প্রায় 8,500 গ্রামোফোন রেকর্ড আছে এবং সবটা 78 আরপিএম। অসাধারণ। 5খানা কলের গান আছে, দমদা কলের গান, অর্থাৎ
মানে এখনো সেগুলো কাজ করে না? হ্যাঁ, একদম রানিং কন্ডিশনে রেখেছেন। মানে বাজারে তার প্রচুর মূল্য, তাকে বিক্রি করতে গেলে কয়েক লক্ষ টাকার মালিক। একদমই তাই। ওখানে নিয়ে যাবো। এইটা একটা হবে পুতুল বাড়ি। আচ্ছা। পশ্চিমবাংলার 23টা জেলার গ্রামীণ পুতুল তার এই সংগ্রহশালা। আচ্ছা। গ্রামের মেয়েরা যে পুতুল বানায় এই পুতুল, এবং প্রত্যেক জেলাতে আলাদা আলাদা একদমই স্যার। একটু হবে আদিবাসী জনজীবনে ব্যবহৃত তাদের শিকারের অস্ত্র, তাদের বাদ্যযন্ত্র এবং তাদের মেয়েদের গয়নাগাটি, এটা রাখে। আমি আপনাকে একটু আটকাচ্ছি স্যার, এই যে পুতুল বাড়ি যেটা হবে, আমাদের যে পুতুল নাচটা একদম বন্ধ হয়ে গেছে, সেটা থাকবে তো? আমার দক্ষিণ 24 পরগনার ডাং পুতুল, নদিয়ার তারের পুতুল সব থাকবে। গ্লাভস পাপেট, বেনি পুতুল, মেদিনীপুরের যেটা বলে বেনি পুতুল, সেই বেনি পুতুল সব রকম সব থাকবে। আর সেগুলো মানে যে পুতুল যেটা নাচটা আমরা দেখতে যেতাম, সেটাও আমরা ট্রেনিং দিয়ে ওই ওখানে ব্যবস্থা করবো। ট্রেনিং এ কিভাবে পুতুল নাচ হতো সেটা দেখাবো আমরা, সব কিছু করবো আমরা। আর একটা বিনোদন পার্ক করবো। আচ্ছা, সেখানে কি থাকবে? এই জন্য 7 বিঘা জায়গায় নিয়েছি। বিনোদন পার্কে আমাদের পশ্চিমবাংলার যতগুলি বিনোদন পার্ক আছে সেগুলো সবগুলো যে ইউরোপের অক্ষম অনুকরণ। আচ্ছা, একটা বাচ্চা যখন রাইড থেকে নামে তার চোখে মুখের দিকে তাকে দেখেছে, সেখানে আনন্দ না আতঙ্ক? আনন্দ অক্ষম, মানে সেখানে আতঙ্ক কাজ করছে। ওটার সময় নিজে উঠতে দেয় না, বাপারও তোলে না, কোনো বাচ্চা খুব উত্তেজনা নিয়ে ওঠে, তারপরে নামার পরে দ্বিতীয়বার ওঠে না। আমরা যে বিনোদন পাঠটা করছি সেটার নাম আবোল তাবোল। সুকুমার রায়ের চরিত্রগুলো সব হেঁটে চলে বেড়াবে। হাঁস জাদু, বকচ্ছপ। আমরা চীনের সাথে কথা বলেছি, চীনের একটি প্রতিষ্ঠান, ওরা বলেছে মিনিয়েচার ফর্ম তৈরি করে 15 ফোঁটা ছোট বানিয়ে ওরা দেখাবে। তুমি ট্যাঁস গরুর ঘরে ঢুকলে ট্যাঁস গরুর গায়ের গন্ধ পাবে, ট্যাঁস গরু লেজ নাড়বে, ডাকবে, চোখ খুলে আবার বন্ধ করবে, এসব দেখবে। এবং ট্যাঁস গরুর কবিতাটি সুকুমার রায়ের কণ্ঠে আবৃত্তি শুনবে 4 ডাইমেনশনে। অর্থাৎ সত্যিকারের বিনোদন পার্ক, যেটা আমাদের নিজস্ব আনন্দ পাবে বাচ্চারা। পায়ের সামনে যে বকচ্ছপ ঘুরে বেড়াচ্ছে, হাঁস জাদু ঘুরে বেড়াচ্ছে, পুরো আবল তাবলটা থাকবে। এবং সেখানে যেতে হবে মহাকাশ যানে চলে, 8 মিনিটের মহাকাশ যান। অ্যাস্ট্রোনটের মতো পোশাক টোশাক পরে তোমরা সেই আবল তাবলের দেশে নামবে, যেখানে ঘাসের রং লাল, পাতার রং। দারুণ ভাবনা স্যার, মানে এটা অসাধারণ ভাবনা। আমরা আমাদের যে কমিউনিটি কিচেন, আমরা প্রায় 40টা কটেজ করছি। আচ্ছা। এই কটেজগুলি আমরা একদম নির্মাণ মূল্যে আমরা দেবো মানুষদের, এবং যারা সকলকে দেবো, যারা মনে করতে পারবে যে এটা আমার প্রতিষ্ঠান, নেতৃত্ব আমার যে দায় আছে, তাদের দেবো। ওই এলাকাতে একটা কটেজ কিনতে গেলে এখন 42 থেকে 43 লাখ টাকা লাগে। আমরা প্রায় 600 স্কোয়ার ফিট কটেজ এখনো 22 লাখ দেখতে যাবো স্যার, তারা থাকবে, তার সব থাকবে, গেস্ট রুম হবে, সব কিছু হবে, কোনো কিছু বাদ দেবো না। গেস্ট রুম থাকবে। আর ওই কটেজগুলি যারা নেবেন তাদের একটা আমরা প্রস্তাব দিয়েছি যে আপনি তো যে সারা জীবন থাকবে ওখানে থাকবে, বেশিরভাগ লোকই বেড়াতে যায়। আপনি বছরে 100 দিন ব্যবহার করবেন, বাকি 250 দিন কি চাবি বন্ধ থাকবে? তোমরা ওই সময়টা আমরা ভাড়া নেব। ভাড়ার অর্ধেকটা পাবে কটেজের মালিক, অর্ধেকটা আমরা ইয়ারলি মেনটেনেন্স এবং ইনোভেশনের জন্য কেটে রাখবো। তারপর মেনটেনেন্স চার্জও দিতে হবে না, প্লাস হচ্ছে নিজের রোজগারও কিছু একটা রোজগার হবে। আমরা এইভাবে পরিচ্ছন্ন থাকবে, সবটা মিলে একটা আলাদা জগৎ তৈরি করবে। সেই জন্য, এবং আমাকে বলে আমাকে অনেকে বলেছিল এত টাকা কোথা থেকে আসে। আমি বলছিলাম 35 কোটি মানুষ
1 টাকা করে দিলে তো 35 কোটি টাকা হয়ে যাবে। 1 টাকা করে এত মানুষের কাছে সংগ্রহ করা সম্ভব না? সম্ভব না, সেটা জানি। যে এতটা ভাবতে পারে সে ভাবতে পারে না। কিন্তু এই বাক্যটি উচ্চারিত হলে বুকে যে আত্মবিশ্বাসের জন্ম হয়, তার কাজটা সফলতার দিকে এগোয়। আমি কিন্তু ভিখিরি মানুষ, আমি জীবনে সঞ্চয় বিশ্বাস করি না, অর্থনীতি ছাত্র কিন্তু সঞ্চয় বিশ্বাস করি না, আমার কোনো সঞ্চয় নেই। আমার আজও আমার ব্যাংকে 3,000 টাকা আছে মিনিমাম আমার। কিন্তু 1,37,00,000 টাকা দিয়ে 16 বিঘা জায়গা কিনে সে মানুষের কাছে হাত মানুষকে বিশ্বাস করে দিয়েছিল। এবং বাঙালি তার আমাদের যে মূল ভাবনা যে বাংলার সব ইতিহাস, তার লড়াই সংগ্রামের ইতিহাস, তার বিজ্ঞান চর্চার ইতিহাস, তার লোকপ্রবাদ, তার লোকগল্পগুলি, লোকগাথা, যে এই প্রজন্মের বাঙালি পৃথিবীর যে প্রান্তেই সে থাক, সে সত্যেন বসু, প্রফুল্ল রায়, মেঘনাথ শাহ নাম শুনবে না? সে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, সূর্য সেন, পৃথ্বীলতা বন্দ্যোপাধ্যায়, কল্পনা যোশী নাম শুনবে না? হ্যাঁ, তাহলে সমস্ত ইতিহাস বাঙালি ইতিহাস আমরা প্রিজার্ভ করে পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাব। সেই ইতিহাস দেখবে বাঙালি, তার ঐতিহ্যের সমস্ত ইতিহাস, তার গৌরবের সমস্ত ইতিহাস আমরা শুধু সংগ্রহ করা নয়, পরবর্তী জেনারেশনের মধ্যে তাকে সঞ্চারিত করবো। খুব সুন্দর উদ্যোগ স্যার, কারণ বাংলার ইতিহাস গুছিয়ে রাখার মতো কেউ নেই, কেউ রাখেনি। আমি খুব সাধারণ লোক, কিন্তু আমি কিন্তু ভেবেছি অনেক বড়। আপনি খুব অসাধারণ কৃতি মানুষ, কিন্তু এটা ভাবি এইরকম যিনি ভাবতে পারেন তিনি কিছুতেই সাধারণ মানুষ হতে পারেন না স্যার। আর প্রত্যেক সোমবারে আমরা একটা ফেসবুক লাইভ করি পান্থপদকের পক্ষ থেকে। আচ্ছা। তাতে গান বাজনা হয়, আমাদের ট্র্যাডিশনাল গান বাজনা। আচ্ছা। প্লাস হচ্ছে ওই ব্যান্ডের গান ফান হয় না, বাংলা গান, লোকসঙ্গীত, কাব্যসঙ্গীত, আধুনিক গান, ব্যান্ডের গান হয়। প্রতি সোমবারে কোনো আলোচনা হয়। আলোচনা আমরা আহ্বান করি এবং সারা পৃথিবী ইতিমধ্যে 7টি দেশের লোক অনুষ্ঠানটি দেখে এবং 7টি দেশের যে বাঙালি সংগঠনগুলি আছে তারা আমাদের এই পান্থপদকের পেছনে দাঁড়ানোর দিল খোলা সমর্থন দিয়েছে, আশ্বাস দিয়েছে, আমরা আছি সঙ্গে। আপনি এবং বলেছেন, তা আমি তো বললাম তো, ফকির মানুষ 1,37,00,000 টাকা দিয়ে জায়গা কিনে ফেলতে পেরেছে, পা রাখার জায়গা। আর সারা পৃথিবীতে যেখানে সৃষ্টিশীল বাঙালি আছে, তার সৃষ্টিকে আমরা সারা পৃথিবীর প্রান্তে, বিনয় বলে একটু ছেলে আছে, ক্যালিফোর্নিয়া থাকে, দারুণ গান লেখে গায়, কিন্তু তাকে ক্যালিফোর্নিয়া বাইরে কেউ চেনে না। তার গান আমরা সারা পৃথিবীর বাঙালির কাছে পৌঁছে দেবো থ্রু এ পাওয়ারফুল ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল আমরা ইনস্টল করবো, সেখানে আমাদের আন্তর্জাতিক মানের স্টুডিও হবে, তার মাধ্যমে আমরা সারা পৃথিবীর মানুষকে আমাদের চিত্রকলা, আমাদের সাহিত্য, আমাদের গান, আমাদের ছড়া, এগুলো সব সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবো আমরা। এবং সারা পৃথিবীর একটা প্রান্তে বসে একটা বোতাম টিপে, তোমার একটা ভাদু গান শুনতে ইচ্ছে হয়েছে ফেরারের, হ্যাঁ, তুমি একটা বোতাম টিপে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে একটি ভাদু গান এবং তার ইতিহাস সবটা তুমি শুনতে পারো। অসাধারণ উদ্যোগ স্যার। বলো, আর কি জিজ্ঞাসা আছে? ইন্টারভিউ বলো। মানে আমি এতটাই মুগ্ধ হয়ে পড়েছি স্যার, কিছু বলতে পারছি না। মানে এরকম একদমই না স্যার, মানে এইরকম যে একটা শুনবো এটা আশাই করে আসেনি, খুব সত্যি কথা। আমি তোমার যাওয়ার সময় আমাদের একটা ব্রোশার দিয়ে দেবো, তোমাদের এর মাধ্যমে আমাদের এই প্রচারটাও করো। এই ধরো আরেকটা যে বলে দিই, আমরা এই 8, 9, 10 মার্চ যদি পারো এসো। জয়দেবে আমরা একটা উৎসব করছি, রাগ উৎসব।